ওকে, তাহলে আমরা সিআরওর বেসিক প্রিন্সিপাল, মানে সিআরও ব্যাপারটা কি, সিআরও দিয়ে কি হয়, আর সিআরও দিয়ে কি হয় এবং সিআরও কিভাবে কাজ করে, মেন কম্পোনেন্টস, এই ব্যাপারগুলো আমরা সব জেনে গেছি। তো এবার এখন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে অলরেডি যেগুলো জেনে গেছি সেগুলোর উপরেই আর কি আর একটু ডিটেল স্টাডি। আচ্ছা, তো প্রথমত কম্পোনেন্টস অফ ক্যাথোড রে অসিলোস্কোপ। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, তো প্রথমত দ্য বেসিক কম্পোনেন্টস অফ ক্যাথোড রে অসিলোস্কোপ হচ্ছে ক্যাথোড রে টিউব। এবার তো নামগুলো সব পরিচিত তোদের। ক্যাথোড রে টিউব, ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, ডিলে লাইন, প্রত্যেকটার পারপাস আশা করি মনে পড়ছে। হরাইজন্টাল অ্যাম্পলিফায়ার, টাইম বেস জেনারেটর। টাইম বেস জেনারেটর মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে তো আমাদের প্লট করতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বাইরে থেকে যা অ্যাপ্লাই করছি সেটাকে প্লট করছি, সেটা ফাইন, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর আছে টাইম। তো যেহেতু সিআরওতে কেবলমাত্র ভোল্টেজই অ্যাপ্লাই করা যায়, মানে এই যে এখানে যদি আমরা দেখি তাহলে সিআরওতে, মানে সিআরওর বেসিক ব্যাপারটাই হচ্ছে যে একটা ইলেকট্রন বিম থাকবে, সেটাকে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করে এদিক সেদিক সরাবো, এটাই তো মূল কথা। তাহলে সিআরওতে একটা ইলেকট্রন বিমকে কন্ট্রোল করতে গেলে আমি কেবল এবং কেবলমাত্র ভোল্টেজই ইউজ করতে পারি, আর কিছু আমি ইউজ করতে পারি না। তাই যদি হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাকে যদি টাইম প্লট করতে হয়, তাহলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর এমন একটা ভোল্টেজ প্লট করতে হবে যেটা কিনা টাইমের ফাংশন। কেননা আমি তো টাইমই অ্যাপ্লাই করতে পারি, মানে যখন আমি কোনো একটা ভোল্টেজকে টাইমের ফাংশন হিসেবে প্লট করতে চাইবো, তাহলে তখন আমাকে সিআরওতে কি করতে হবে, যে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আছে সেখানে আমাকে অ্যাপ্লাইড ভোল্টেজ যাকে স্টাডি করতে চাই, অর্থাৎ ধরা যাক এ সাইন ওমেগা টি, সেটাকে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে অ্যাপ্লাই করতে হবে। আর হরাইজন্টাল অ্যাম্পলিফায়ারে আমাকে হরাইজন্টাল দিকে আমি টাইম প্লট করতে চাই, তাহলে এমন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যেটা টাইমের ফাংশন, শুধু টাইমের ফাংশনই নয়, এমন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যেটা টাইমের সঙ্গে লিনিয়ারলি প্রপোর্শনাল, না হলে তো টাইম প্লট হলো না। মানে আমি যদি এমন কোনো একটা ভোল্টেজ ইউজ করি, ধরা যাক ভিটি ইকুয়াল টু 2t ভোল্ট, তাহলে সেটা টাইম প্লটই হচ্ছে। মানে আমি যদি হরাইজন্টাল দুটো যে প্লেট আছে সেখানে যদি আমি 2t ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে সেটা তো টাইমের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ টি প্লট করা আর 2t প্লট করা এটা একই জিনিস, আশা করি বুঝতে পারছিস। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে এমন কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যেটা টাইমের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই ভোল্টেজটা অফকোর্স কে তৈরি করবে, সিআরও নিজেই, কেননা এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট। ও সরি, হ্যাঁ, এই ভোল্টেজটা তৈরি করবে সিআরও নিজেই, কারণ এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট। কারণ সিআরও দুটো ফাংশন অ্যাকচুয়ালি, তার মধ্যে একটা আমি বলেছি, অন্যটা সেভাবে বলা হয়নি কারণ ওটা একেবারে লাস্ট টপিক। সিআরও দুটো ফাংশন, এক নম্বর হচ্ছে টু visualize time dependent wave functions and carry out relevant measurements। প্লট করতে হবে এবং মাপামাপি করতে হবে টাইমের মানে টাইমের ফাংশন হিসাবে, তাহলে সেখানে অবভিয়াসলি এক্স অ্যাক্সিসে টাইম থাকবে
আর ওয়াই অ্যাক্সিসে আমার যেটা ইনপুট ভোল্টেজ বা অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা এটা একটা ফাংশন। 2 নম্বর ফাংশন হচ্ছে টু টু ভিজুয়ালাইজ Lissajous figure. Okay, Lissajous figure. Now what is Lissajous figure? Lissajous figure হচ্ছে, ও এটা এদের কাছে নতুন না, আচ্ছা এটা বিএসসি জেনারেলের কাছে নতুন। Lissajous figure হলো আমার যদি দুটো সাইনোসয়েডাল ফাংশন থাকে, একটা হলো গিয়ে এ সাইন ওমেগা টি আর একটা হচ্ছে এ কস ওমেগা টি। ধর এই দুটো ভোল্টেজ তোকে দেওয়া হয়েছে, তা আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর এ সাইন ওমেগা টি অ্যাপ্লাই করি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এ কস ওমেগা টি অ্যাপ্লাই করি, ব্যাপারটা বোঝা গেল? আগের পিকচারগুলোতে আমরা এক্স অ্যাক্সিস বরাবর টাইম ইউজ করে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কোনো পার্টিকুলার সিগন্যাল অ্যাপ্লাই করছিলাম, করে সেটা কেমন দেখতে সেটা আমি দেখছিলাম। আর এখন আমি কি করছি, এক্স অ্যাক্সিস বরাবর একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, অর্থাৎ এখন আমার দুটো ইনপুট ভোল্টেজ আছে, টু ইনপুট ভোল্টেজ। যাতে তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তো শুধুমাত্র ইনপুট ভোল্টেজই অ্যাপ্লাই করা যায়, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর আমি ইনপুট ভোল্টেজও অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি টাইম বেসড ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। ইনপুট ভোল্টেজটা তো অ্যাপ্লাই করতে গেলে বাইরে থেকেই করতে হবে। টাইম বেস ভোল্টেজ যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এটা কমপ্লিটলি ইন্টারনাল, কেননা এটা বেসিক ফাংশন, সিআরও সবসময় কাজে লাগে। তার জন্যই এক্স অ্যাক্সিস মানে হচ্ছে হরাইজন্টাল প্লেটস আর ওয়াই অ্যাক্সিসটা তো ভার্টিক্যাল প্লেটস। তা আমরা যদি আমাদের ইয়েটা দেখি সার্কিটের কানেকশনটা, তাহলে নিশ্চয়ই মনে আছে, এটা ডিটেলে বলেছিলাম আমি, যে হরাইজন্টাল অ্যাম্পলিফায়ারে কিন্তু দুটো কানেকশন থাকে, হোয়ারাস ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে কিন্তু শুধুমাত্র ইনপুট সিগন্যালই ঢুকছে। ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে শুধুমাত্র এক্সটার্নালি অ্যাপ্লাই করা ভোল্টেজটাই ঢুকছে, কিন্তু হরাইজন্টাল অ্যাম্পলিফায়ারে এক্সটার্নাল ইনপুটও ঢুকতে পারে, আবার টাইম বেস জেনারেটরও ঢুকতে পারে। কখন কোনটা ঢুকবে সেটা এখানে নব দিয়ে কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো প্রশ্ন হলো যে আমি যদি টাইম বেস ভোল্টেজ অ্যাপ্লাই না করে এখানেও বাইরে থেকে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে সাপোজ এক্স অ্যাক্সিসে এ সাইন ওমেগা টি অ্যাপ্লাই করেছি, ওয়াই অ্যাক্সিসে এ কস ওমেগা টি অ্যাপ্লাই করেছি, তাহলে ছবিটা কেমন দেখতে হবে? কারুর কোনো আইডিয়া যে গ্রাফটা কেমন দেখতে হবে যদি আমি এক্স অ্যাক্সিসে এ সাইন ওমেগা টি আর ওয়াই অ্যাক্সিসে এ কস ওমেগা টি অ্যাপ্লাই করি? আপাতত এগুলো বলতে পারার জন্য কোনো প্রাইজ নেই, কারণ বাড়িতে বসে আর কিভাবে প্রাইজ দেবো। বল দেখি কে পারবি। Any idea? No idea.
কেন? এটা তো পারা উচিত ছিল। x equal to a sin omega t, y equal to a cos omega t। তাহলে x axis বরাবর এটা আর y axis বরাবর যদি এটা অ্যাপ্লাই করি, তাহলে what we can write বা we can see that x by a whole square plus y by a whole square equal to 1, অর্থাৎ x square plus y square equal to a square। অর্থাৎ x অ্যাক্সিসে a sin omega t আর y অ্যাক্সিসে a cos omega t অ্যাপ্লাই করলে what we get is সার্কেল, যার রেডিয়াসটা মেজার করে আমরা we can determine the amplitude of the signal। ঠিক আছে, ওকে। তো এই যে ফিগারটা পেলাম, মানে এই ফিগারটা কিভাবে পেলাম? এই ফিগারটা আমি অ্যাকচুয়ালি পেলাম কেননা এখানে যেটা হলো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার superposition of oscillating functions। পারপেন্ডিকুলার, এই কথাটা ইম্পর্টেন্ট। দুটো ফাংশন তারা যদি অসিলেট করে, একটা ফাংশন এরম আর একটা ফাংশন একটু এরম, এই দুটো ফাংশন একটা আরেকটার উপর যে সুপারপজিশনটা হবে এটা অনেক ভাবে হতে পারে। একই লাইন বরাবর হতে পারে সুপারপজিশনটা, মানে বলতে চাইছি যে এক্স অ্যাক্সিস বরাবর এটা একটা অসিলেটিং ফাংশন এবং এটা আরেকটা অসিলেটিং ফাংশন, দুটোই একই দিকে যাচ্ছে। ঠিক আছে, বোথ অফ দেম মুভিং অ্যালং এক্স ডাইরেকশন, মানে হচ্ছে দুজনে একে অন্যের প্যারালাল দিকে, বেসিক্যালি প্যারালাল। এই অবস্থায় একে অন্যের ঘাড়ের উপর এসে পড়তে পারে। সেক্ষেত্রে ব্যাপারটা ইমাজিন করা খুব ইজি, জাস্ট অ্যাডিশন। মানে টোটাল ব্যাপারটা কি হবে, টোটালটা কি হবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে অ্যাডিশন হবে। যেমন ফর এক্সাম্পল এই পয়েন্টে যেমন সুপারপজিশনের ফলে টোটাল ব্যাপারটা হবে এইটা প্লাস এটা, অর্থাৎ খুবই বড় একটা ভ্যালু হয়তো এটা, এখানে যেমন 0 তাহলে এখানে 0, তাহলে এরকম একটা খুবই বড় সড়ো একটা জিনিস হবে। ওকে, তাহলে এটা কি প্যারালাল সুপারপজিশন। এখন যদি এমন হতো যে একজন এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছিল একটা অসিলেটিং ফাংশন, আর একটা হয়তো অন্য কোনো অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এরকম হতেই পারে এরকম, তাহলে এই সিচুয়েশনটা নিশ্চয়ই এই সিচুয়েশনের মতো হবে না, নিশ্চয়ই আলাদা কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে এই যে সুপারপজিশন অফ ফাংশনস, সেই ব্যাপারটা মানে অসিলেটিং ফাংশন গুলো কি একটা আরেকটার সঙ্গে মানে একই দিকে যাচ্ছে বা প্যারালাল, নাকি কোনোটা অ্যাঙ্গেলে আছে, নাকি পারপেন্ডিকুলার, এই ব্যাপারটা কিন্তু ম্যাটার করে। তো আমি যদি অসিলেটিং ফাংশনকে পারপেন্ডিকুলারলি সুপারপোজ করাই, তাহলে আমি যে ছবিগুলো পাই সেই ছবিগুলো হচ্ছে লিসাজুস ফিগার। এই প্রসঙ্গে একটা জিনিস বলছি, এটা ভাবতে পারিস, অবশ্য তোরা এটা দেখেছিস কিনা আমি জানি না। সেটা হচ্ছে মেলাতে এক ধরনের জিনিস পাওয়া যায়, অবশ্য আগে দেখেছি পাওয়া যেত, এখন যায় কিনা জানি না। বিভিন্ন ধরনের প্লাস্টিকের চাকতি, যেটার ভেতরে খাঁজ কাটা থাকতো। ধর একটা এরকম একটা চাকতি, যার ভেতরে এরকম দাঁতের মতো আছে, এটা একটা বড় সাইজের চাকতি। আচ্ছা, তার ভেতরে বসানোর জন্য অনেক রকম ছোট ছোট চাকতি, যেগুলোর বাইরের গায়ে দাঁতের মতো থাকে, এবং
ছোট একটা ফুটো থাকতো। তা কাজ হচ্ছে যে এই ছোট ফুটোতে পেন রাখতে হবে, পেন, ঠিক আছে, পেন বা পেন্সিল রেখে এবার দাঁতে দাঁতে ম্যাচ করিয়ে পুরোটা জুড়ে ঘোরাতে হবে। এক এক রকম চাকতি ঘুরিয়ে এক এক রকমের প্যাটার্ন জেনারেট হয়, খুব সুন্দর সুন্দর প্যাটার্ন হয়, এরকমও প্যাটার্ন জেনারেট হয়, ঠিক আছে। এগুলো কি দেখেছিস তোরা কেউ, এই 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 ধরনের ব্যাপারটা? মানে একটা বড় চাকতি থাকে, তার ভেতরে অনেকগুলো ছোট নানান রকম সাইজের চাকতি থাকে, যেমন খুশি ঘুরিয়ে যেমন খুশি ডিজাইন করে। হ্যাঁ দেখেছিস তো? হ্যাঁ। তো হ্যাঁ, এটা আমি যদি, করেছি ওরকম, হ্যাঁ। হ্যাঁ, তো ওটা যদি একটু তোরা ভেবে দেখিস, যে এটা আমি বলছি না যে এটা এক্স্যাক্টলি লিসাজোস ফিগার, কিন্তু যদি ভেবে দেখিস এটাও কিন্তু এক ধরনের, মানে এই প্যাটার্নটা আমি কেন পাচ্ছি অ্যাকচুয়ালি, এটাও কিন্তু এক ধরনের সুপারপজিশন অফ অসিলেটিং বা পিরিয়ডিক ফাংশন। কারণ এই যে যখন একটা ছোট চাকতি একটা বড় চাকতির গায়ে ঘুরছে, তখন যদি ভেবে দেখিস অসিলেটিং ফাংশন মানে কি, যে কোনো ফাংশন যেটা পিরিয়ডিক সেটাই অসিলেটিং। অর্থাৎ একটা জিনিসকে আমি কখন বলি, যেটা মানে একটা জিনিস যদি এরম 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 ভাবে মুভ করতে থাকে, সেটাকে তো আমরা অসিলেট করা বলি না। কাকে আমরা বলি যে জিনিসটা দুলছে? যখন সেটার মোশন যেমনই হোক না কেন, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেটা যদি একই জায়গায় ফিরে আসে। একটা জিনিস হয়তো এরম এরম করে হচ্ছে, কিন্তু এখানে ফিরে এলো, আবার এরম এরম করে যাচ্ছে, আবার এখানে ফিরে এলো। তো এই যে একটা নির্দিষ্ট সময় অন্তর একটা পয়েন্টে ফিরছে, মানে আমি বলতে চাইছি টাইমটা, ধর এই টাইমটা 5 মিনিট, কিন্তু এই টাইমটা হয়তো 10 মিনিট, তাহলে কিন্তু এটাকে আমরা অসিলেশন বলি না। আমরা অসিলেশন বলি যদি এই টাইমটা ফিক্সড থাকে, একটা নির্দিষ্ট সময় অন্তর একটা পার্টিকেল যদি একই জায়গায় ফিরে আসে, দেন ইট ইজ কল্ড অসিলেটিং ফাংশন। তা এখানে পেনের মুভমেন্টটা আমি যদি লক্ষ্য করি, কারণ আমি যে ছবিটা পাচ্ছি সেটা পাচ্ছি কেন, কেননা পেনটা মুভ করছে। পেনের মুভমেন্টটা তুই যদি লক্ষ্য করিস, তাহলে পেনের মুভমেন্ট মানে পেনটা দু ধরনের পিরিয়ডিসিটি ফলো করছে। একটা হলো বাইরের এই পুরো গোলটাকে একবার ও ঘুরে আসছে, তাহলে দা এক্সটার্নাল সার্কেল, এটা একটা পিরিয়ডিক মোশন। আবার বাইরের গোল বরাবর ভেতরের গোলটা ঘুরছে, তাহলে ভেতরের গোলটাও যখন এক পাক ঘুরছে, অর্থাৎ ইন্টারনাল সার্কেল, সেটাও আরেকটা পিরিয়ডিক মোশন। তাহলে একটা পেনের যে মুভমেন্ট, সেটা বাইরের সার্কেলের দরুন একটা পিরিয়ডিক মোশন ফলো করছে, ভেতরের সার্কেলের জন্য আরো একটা পিরিয়ডিক মোশন ফলো করছে। তাহলে এই যে মোশনটা আমরা পাচ্ছি, মানে এই যে ছবিটা আমরা পাচ্ছি, সেটাও কিন্তু কেন পাচ্ছি, বিকজ দেয়ার ইজ সুপারপজিশন অফ অসিলেটরি অর পিরিয়ডিক ফাংশনস। পরিষ্কার? তবে এটা লিসাজুস ফিগার কিনা সেটা বোঝার জন্য তোকে এইটা শিওর হতে হবে যে আদৌ কি দুটো মোশন কি একটা আরেকটার পারপেন্ডিকুলার হচ্ছে। এইটা বোঝার জন্য জিনিসটাকে একটু করে দেখতে হবে। যাদের বাড়িতে আছে এই প্লাস্টিকের জিনিসটা, তারা একটুখানি ভেবে দেখতে পারিস, মানে ভাবলে মজাই লাগবে। ভেবে দেখতে পারিস যে এটাকে আমরা লিসাজুস ফিগার বলতে পারি কিনা, অর্থাৎ এই যে দুটো মোশন হচ্ছে তারা একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলারলি সুপারপজিশনটা হচ্ছে কিনা। মানে এখান থেকে এটা ঠিক অবভিয়াস নয়, একটু করে দেখতে হবে জিনিসটা। ওকে, তো এবার এখন প্রশ্ন হলো যে মানে কিরকম ফাংশনে, মানে কেমন ধরনের লিসাজুস ফিগার পাবো। মানে এখানে যেমন একটা সাইন একটা কস থাকার ফলে এবং দুটোর অ্যামপ্লিচিউড সেম থাকার ফলে আমরা একটা সার্কেল পেয়েছি। জাস্ট এটার পরের স্টেপের একটা কমপ্লিকেটেড এক্সাম্পল যদি নিই, যেমন ধর আমি যদি a sin ওমেগা t রাখি, কিন্তু yটাকে আমি যদি b cos ওমেগা t করি, তাহলে আমি কেমন ফিগার পাবো, কেমন লিসাজুস ফিগার পাবো? না, আমি পাবো x বাই a হোল স্কোয়ার প্লাস y বাই b হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন। তাহলে তখন আমি লিসাজুস ফিগার হিসেবে পাবো একটা ইলিপস। হ্যাঁ, ওকে। এবার সেই ইলিপসটা আমি এরকমও পেতে পারি বা আমি এরকমও পেতে পারি, সেটা তো ডিপেন্ড করবে কার অ্যামপ্লিচিউড বেশি তার উপর।
তো যেটা বিষয় সেটা হলো যে লিসাজুস ফিগারটা কেমন হবে, শেপ অফ লিসাজুস ফিগার, এটা ডিপেন্ড করবে দুটো জিনিসের উপর। এক হচ্ছে অ্যামপ্লিটিউড, এই যে এটা, দুই হচ্ছে দা ফেজ ডিফারেন্স of the superposing signals। অ্যামপ্লিটিউডটা তো পরিষ্কার বুঝেই গেলি। ফেজ ডিফারেন্স ব্যাপারটা কি, যেমন ধর এখানে সাইন ওমেগা টি আর কস ওমেগা টি আছে, তাহলে এর সঙ্গে এর ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স এবং অ্যামপ্লিটিউড যদি নন ইকুয়াল হয় তাহলে ইলিপস, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স এবং অ্যামপ্লিটিউড যদি ইকুয়াল হয় তাহলে সার্কেল। এছাড়াও অজস্র ধরনের লিসাজুস ফিগার হয়। আবার আরো অনেক, আচ্ছা আচ্ছা, একটা জিনিস তো বললামই না, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই দুটো উদাহরণে যেমন ফ্রিকোয়েন্সিটা সেম ছিল, ফ্রিকোয়েন্সি যদি সেম না হয় তাহলে আবার নানান রকম, মানে লিসাজুস ফিগার যা খুশি তাই হতে পারে, অনেক রকম হতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে যে লিসাজুস ফিগার কেমন দেখতে হবে। এটা আরো ডিটেলস মানে অনার্সেরা তো পড়ে নিয়েছিস, আর যারা জেনারেলে আছিস তারা ওই আমি রোববার যে ক্লাসটা নিই ওখানে পড়াবো, পরে পড়াবো, অপটিক্সের পরে যখন ওয়েভ পড়াবো তখন ওটা পড়াবো। তো অ্যামপ্লিটিউড, ফেজ ডিফারেন্স, ফ্রিকোয়েন্সি তিনটে জিনিসের উপর নির্ভর করে। তো সিআরওতে আমরা কিন্তু তাহলে বোঝা গেল যে আমরা টাইম ডিপেন্ডেন্সটাও স্টাডি করতে পারি, কিংবা আমরা লিসাজুস ফিগারও স্টাডি করতে পারি। লিসাজুস ফিগার স্টাডি করে আমরা মেনলি যেটা ডিটারমাইন করি সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স অফ সিগন্যালস। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে ধরা যাক দুটো সিগন্যাল আছে, একটা হচ্ছে এ সাইন, আচ্ছা একটা হচ্ছে এ সাইন ওমেগা টি, আরেকটা হলো এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এক্স ইকুয়াল টু, এবার আমি সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর এ সাইন ওমেগা টি প্লট করেছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর এ সাইন ওমেগা টি প্লাস ফাই প্লট করেছি। এবার আমি একটা কোনো ফিগার পাবো, সেই ফিগার থেকে আমি ফাই এর ভ্যালুটা জানতে চাই, এটা যদি আমার প্রশ্ন হয়। তাহলে প্রথমে একটু ফিগারটা কেমন হবে সেটা একটু ভাবার চেষ্টা করি। এটা আমি পুরোটা করে দেব না, যদিও তোদের উপরেই ছাড়বো বাকিটা। এক্স বাই এ সাইন ওমেগা টি, ওয়াই বাই এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি এখানে সুবিধার জন্য সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল নিয়েছি এবং সেম অ্যামপ্লিটিউড নিয়েছি। অর্থাৎ আমাকে যদি দুটো আলাদা আলাদা সিগন্যাল দিয়ে বলে যে তুমি এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা ডিটারমাইন করো, তাহলে আমি ফ্রিকোয়েন্সির নব ঘুরিয়ে ফ্রিকোয়েন্সিটাকে ইকুয়াল করে নেব এবং অ্যামপ্লিটিউডের নব ঘুরিয়ে অ্যামপ্লিটিউডটাকে ইকুয়াল করে নেব, তারপর আমি ফেজ ডিফারেন্সটা বের করার চেষ্টা করব। ওকে, আচ্ছা বেশ। এবার সাইন এক্স বাই এ সাইন ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টির জায়গায় আমি এক্স বাই এটা বসিয়ে নিলাম, আর কস ওমেগা টির জায়গায় আমি বসালাম root over 1 minus x square by a square, আর এখানটা sin phi থাকলো।
Okay, now y by a minus x by a cos phi equal to root over 1 minus x square by a square sin phi। এবার যদি দুদিকে স্কোয়ার করি y square by a square plus x square by a square cos square phi minus 2xy by ab xy by a square cos phi equal to 1 minus x square by a square sin square phi, or এবার এখানে x স্কয়ার বাই a স্কয়ার cos স্কয়ার phi আছে আর এখানে x স্কয়ার বাই a স্কয়ার sin স্কয়ার phi আছে, তাহলে এই পার্টটাকে আমি যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে y স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার হয়ে গেল মাইনাস 2xy by a square cos phi equal to right hand side sin square phi। ঠিক আছে, এবার এইটা দেখে মানে তোদের টাস্ক হচ্ছে এটাই যে এখান থেকে তোরা এবার বলবি যে for different values of phi ফিগারটা কেমন হবে এটা তোরা নিজেদের ইচ্ছে মতো চুজ করতে পারিস, 0 পাই বাই 4 পাই বাই 2 পাই এটসেট্রা। আর আসল যেটা কোশ্চেন সেটা হচ্ছে হাউ টু measure the phi from the CRO directly। ঠিক আছে, মানে একটু এখানটাও দেখার দরকার আছে, মানে এখানে কোনো কিছু কোনো একটা ট্রিক্স অ্যাপ্লাই করে সিআরও থেকে সরাসরি পাওয়া সম্ভব কিনা ফাই এর ভ্যালুটা, সেই ব্যাপারে আমি একটা ক্লুও দিয়ে দিচ্ছি। ক্লুটা হচ্ছে এটাই যে at t equal to 0 x equal to 0 আর y equal to a sin phi। ঠিক আছে, এই ক্লুটা আমি দিয়ে দিলাম যে at t equal to 0 x equal to 0 হচ্ছে এবং y equal to a sin phi হচ্ছে। তো এখান থেকে একটু ভেবে বলিস যে কোনোভাবে ফেজ অ্যাঙ্গেলটা সিআরও ইউজ করে, তোকে জাস্ট আমি একটা সিআরও দিয়েছি আর তোকে আমি দুটো ভোল্টেজ সিগন্যাল দিয়ে দিয়েছি, তো কোনোভাবে তুই ফেজ ডিফারেন্সটা মাপতে পারবি কি? ঠিক আছে, এই দুটো জিনিস একটু তোরা বাড়িতে ভাবি, কোনো বই টই ঘেটে একশা কাণ্ড করার কোনো দরকার নেই, এটা জাস্ট বাই থিঙ্কিং ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, মানে থিঙ্কিংটাই আসল, মানে অ্যাটলিস্ট এটা যেটা কোশ্চেনটা দিলাম সেটার জন্য অন্তত থিঙ্কিংটাই আসল। আচ্ছা, কোশ্চেনটা আশা করি বোঝা গেছে কি করতে হবে। ওকে, হ্যাঁ
আচ্ছা, এবার এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছিলাম, সেটা হচ্ছে টাইম বেস জেনারেটর, যেটা ওই টাইম বেস ভোল্টেজটা জেনারেট করে এবং ইট মাস্ট বি প্রপোর্শনাল টু টি। এখন প্রশ্ন হলো যে আমি যদি একদম এইরকম একটা ভোল্টেজ ইউজ করি যে ভিটি ইকুয়াল টু ধরা যাক 5t, তাহলে তার একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যে ভোল্টেজটা টাইমের সঙ্গে একেবারে একবজ্ঞা ভাবে বাড়ছে তো বাড়ছে। তাতে যেটা মুশকিল হবে, আমি যদি এই সিআরওটা নিয়ে অনেকক্ষণ কাজ করি, কারণ ল্যাবে আমরা যখন এক্সপেরিমেন্ট করি বা কিছু মাপি তখন আমরা তো অনেকক্ষণ কাজ করি, মানে পট করে 5 মিনিট কাজ করে অফ করে দিলাম, এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল, এটা তো হয় না। হয়তো টানা 1 ঘন্টা ধরে কেউ কোনো একটা সিগন্যাল দেখছে, টাইমের ফাংশন হিসেবে দেখছে, 1 ঘন্টা ধরে দেখছে। তা ভিটি যদি 5t হয়, তাহলে 1 ঘন্টা মানে এটা 5t ভোল্ট, তাহলে এখানে ধরা যাক এভাবে বলবো, আচ্ছা ভিটি হচ্ছে 5t ভোল্ট, যেখানে টিটা হচ্ছে ইন সেকেন্ডস, এরকম। তাহলে 1 ঘন্টায় ভোল্টেজটা মানে ফাইনাল ভোল্টেজ আর কি, মানে ব্যাপারটা তো এরকম ভাবে বাড়তে থাকবে, এরকম এরকম বাড়ছে তো বাড়ছেই। তাহলে 1 ঘন্টা পরে ভোল্টেজের ভ্যালুটা কি হবে? 5 ইন্টু 3600, এত ভোল্ট, 15,000-এরও বেশি। ঠিক আছে, প্রচুর হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে। তা এটা তো একটা সাংঘাতিক ভোল্টেজ, মানে এই ভোল্টেজ তো জেনারেট করাও যাবে না, এই ভোল্টেজে কোনো মেশিন কাজও করবে না। তা আমরা কি এরকম কিছু সিচুয়েশন ফেস করতে চাই? হ্যাঁ, এবারে এটাকে অনেক রকম কায়দা করে, হ্যাঁ অবশ্যই ভোল্টেজ ওই ট্রান্সফরমার ইউজ করা যায়, ভোল্টেজটাকে একটু কিভাবে, মানে যাই হোক, এবার বলবি যে সিআরওটাকে তাহলে ঠান্ডা রাখতে হবে, এই ভোল্টেজ নিয়েই কাজ করতে হবে, বা এক্সপেরিমেন্টটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। তো এগুলো তো কোনোটাই কোনো কাজের কথা না। সোজা কথা হচ্ছে যে আমার টাইমের সঙ্গে প্রপোর্শনাল ভোল্টেজও দরকার, কিন্তু আবার একবজ্ঞা ভাবে যদি টাইমের সঙ্গে বাড়তে থাকে তাহলেও আবার আমার সমস্যা। তাহলে তার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে এই ব্যাপারটাকে ব্রেক করে দাও। ব্রেক করে আমরা কি করব, এটা কিছুক্ষণ বাড়লো, আবার জিরো হয়ে গেল, আবার বাড়লো, আবার জিরো হয়ে গেল, আবার বাড়লো, আবার জিরো হয়ে গেল। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভোল্টেজটাকে বারবার জিরোতে নামিয়ে আনতে হবে। একমাত্র তাহলেই এটা সম্ভব, মানে সাস্টেনেবল সলিউশন এটা। ঠিক আছে, খুব ইজি এবং সাস্টেনেবল সলিউশন। এটার নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে এবং এই ধরনের ভোল্টেজকে বলা হয় করাত, করাতের মতো দাঁত বিশিষ্ট ভোল্টেজ। সো ইট ইজ sawtooth ভোল্টেজ। ঠিক আছে, তাহলে টাইম বেস জেনারেটর কি করে? হোয়াট ইট ডাজ ইজ ইট জেনারেটস আ sawtooth ভোল্টেজ। এবং সিআরওটা মানে আমি দেখাতে পাচ্ছি না বলে খুবই দুঃখ হচ্ছে আমার, তো কিন্তু সিআরওতে এক্স অ্যাক্সিসের যে ভোল্টেজটা, এক্স অ্যাক্সিস বরাবর যে ভোল্টেজটা, সেটাকে যদি, মানে এটা তো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, একটা টাইম পিরিয়ড আছে টি, এটা একটা ফ্রিকোয়েন্সিও আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2π/T। তো যদি মানে মানে ব্যাপারটা হচ্ছে যে সেই এর আগে একদিন আমি পারসিস্টেন্স অফ ভিশন বলে একটা কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে ডটটা মুভ করছে অথচ আমরা একটা কন্টিনিউয়াস লাইন দেখতে পাচ্ছি। তো এবার এখানেও ব্যাপারটা সেরকমই, ব্যাপারটা মানে শুধু টাইম বেস ভোল্টেজটার কথাই আমি যদি ভাবি, তাহলে এটা তো মানে আমরা এক্স অ্যাক্সিসে অ্যাকচুয়ালি কি পাই, মানে এফেক্টিভলি আমরা কি দেখতে পাই যখন আমি সিআরওতে কোনো ভোল্টেজ ওয়াই অ্যাক্সিসে অ্যাপ্লাই করি না, তখন আমরা এক্স অ্যাক্সিসে বেসিক্যালি কি পাই দেখতে? একটা স্ট্রেট লাইনই দেখতে পাই, কেননা ওয়াই অ্যাক্সিসে কোনো ভোল্টেজ নেই। আমার বক্তব্য হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা, এবার হিসাব মতো কি আমার স্ট্রেট লাইন দেখতে পাওয়ার কথা? আমার দেখতে পাওয়ার কথা একটা ডট যেটা কন্টিনিউয়াসলি ডান দিকে যাচ্ছে, কেননা ভোল্টেজ হচ্ছে টাইমের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এটা কন্টিনিউয়াসলি ডান দিকে যাবে, যত সময় বাড়বে তত ভোল্টেজ যেতে থাকবে, এটা স্ট্রেট লাইন দেখতে পাওয়ার কথা নয়।
স্ট্রেট লাইন দেখতে পাই কেন? বিকজ অফ পারসিস্টেন্স অফ ভিশন, সোজা কথা। কারণ এই ডটটা সরে 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 যাচ্ছে, কিন্তু আমাদের চোখটা এখনো ইমেজটাকে ধরে রেখেছে, তাই আমি একটা স্ট্রেট লাইন দেখতে পাই। যদি আমি ফ্রিকোয়েন্সি কমিয়ে দিই, মানে ব্যাপারটাকে অনেক স্লো করে দিই, ভীষণ স্লো, এই যে এর মুভমেন্টটা, এই মুভমেন্টটা খুব স্লো করে দেব, তাহলে কি হবে? ডটটা এখানে আছে, অনেকটা সময় পরে এখানে এলো, এতটা সময়ের গ্যাপে পারসিস্টেন্স অফ ভিশন তখন আর কাজ করবে না। যেমন ফ্যানের ব্লেড খুব আস্তে আস্তে ঘুরলে ব্লেডগুলোকে আলাদা আলাদা ভাবে বোঝা যায়, খুব দ্রুত ঘুরলে তখন বোঝা যায় না। তা আমি যদি এই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই, মানে এক্স অ্যাক্সিসের যে ভোল্টেজ তার যদি ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই, তাহলে তো আমি ডটের মুভমেন্টটা দেখতে পাবো। তো সিআরওতে যখন এক্স অ্যাক্সিসের ভোল্টেজে ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেওয়া হয়, তখন পরিষ্কার দেখা যায় যে ডটটা মোটেও ডান দিকে সোজাসুজি মুভ করছে না, ডটটা ডান দিকে যাচ্ছে একটা পয়েন্ট অবধি, আবার বাদিক থেকে যাত্রা শুরু করছে, আবার থেমে গেল, আবার বাদিক থেকে যাত্রা শুরু করলো। মানে দিস হ্যাপেন্স বিকজ অফ সটুথ ভোল্টেজ, মানে ভোল্টেজে যদি একতরফা বাড়তে থাকতো তাহলে ডটটাও কন্টিনিউয়াসলি ডান দিকে যেতে থাকতো, কিন্তু তা হয় না। একটা পয়েন্টের পরে ভোল্টেজটা আবার জিরোতে চলে আসে, তাই ডটটাও একটা পয়েন্টের পরে আবার ইট কামস ব্যাক টু জিরো, এবং তারপর আবার ডান দিকে যেতে থাকে। আবার একটা সার্টেন টাইমের পরে ভোল্টেজ জিরো হয়, ডটটাও জিরোতে আসে, আবার ডান দিকে যেতে থাকে। এটা সিআরও নব ঘুরিয়ে এক্স অ্যাক্সিসের ফ্রিকোয়েন্সিটা খুব কমিয়ে দিলে তখন এই মোশনটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। সো টাইম বেস জেনারেটর ট্রিগারিং সার্কিট, যেটা ট্রিগার করছিল, আর হচ্ছে পাওয়ার সাপ্লাই ওভারঅল, মানে সিআরওতে তো দু ধরনের পাওয়ার সাপ্লাই লাগে, একটা হাই ভোল্টেজ, একটা লো ভোল্টেজ। তো পাওয়ার সাপ্লাই provides voltages required by cathode ray tube to generate and accelerate the electron beam. আর সিআরটি তো বলেইছি কি কি কারণে, কন্ট্রোল গ্রিড, ফোকাস করার জন্য এবং অন্যান্য সার্কিট। রিলে লাইনের পারপাস আগের দিন ডিসকাস করেছি, ট্রিগার সার্কিট ডিসকাস করেছি, হরাইজন্টাল অ্যাম্পলিফায়ার, দিস ইজ ক্যাথোড রে টিউব, এটা তো তোরা জানিস। ইলেকট্রন গান ডিসকাস করা হয়েছে, ডিফ্লেকশন সিস্টেম ইট হ্যাজ বিন ডিসকাসড, এগুলো সব বলেছি, ওয়েভফর্ম কিভাবে ডিসপ্লে হয়। আচ্ছা, স্ক্রিনটা নিয়ে একটু বক্তব্য। স্ক্রিন হচ্ছে ফ্লুরোসেন্ট স্ক্রিন। ফ্লুরোসেন্ট স্ক্রিনের মেটেরিয়াল হিসেবে কি ইউজ করা হয়? একটা গ্রুপ অফ মেটেরিয়াল ইউজ করা হয়, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফর। ফসফরের কেমিক্যাল কম্পোজিশন আছে, যাই হোক, ইম্পর্টেন্ট হচ্ছে যে ফসফর একটা মেটেরিয়াল যে থাকে সিআরটির ইনার সারফেসে, মানে হচ্ছে মানে এদিকটায় থাকে, বাইরেটায় নয় অবভিয়াসলি, কারণ ইলেকট্রন তো ভেতরে এসে হিট করছে। তো ফসফর কি করে? ইনসিডেন্ট ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে এবং তারপর ইলেকট্রনগুলো, মানে ফসফরের যে ইলেকট্রনগুলো সেগুলো এক্সাইটেড হয়, উপরে কোথাও চলে যায়, আবার ইলেকট্রনগুলো নিচে নেমে আসে, এই নিচে নেমে আসার সময় ওরা লাইট এমিট করে। সো দে রিলিজ সেকেন্ডারি এমিশন ইলেকট্রনস। বম্বার্ডিং ইলেকট্রনস যারা স্ক্রিনটাকে হিট করলো, এই হিটিং এর ফলে দুটো ঘটনা ঘটে। কিছু ইলেকট্রন আছে যারা এক্সাইটেড হয়, আর কিছু ইলেকট্রন আছে যারা স্ক্রিন থেকে ছিটকে বেরিয়ে আসে। এটা তো স্ক্রিন, এখান থেকে ইলেকট্রন এসে পড়লো, কিছু ইলেকট্রন আছে তারা স্ক্রিন থেকে ছিটকে বাইরে বেরিয়ে, এদেরকে বলা হয় সেকেন্ডারি এমিশন ইলেকট্রন। মানে বেসিক্যালি তো একটা এনার্জি, এই ইলেকট্রনগুলো এনার্জি অ্যাবজর্ব করলো, কিছু ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে এক্সাইটেড হয়, স্ক্রিনের মধ্যেই থাকে, এক্সাইটেড হয়, কিছু ইলেকট্রন স্ক্রিন থেকে ছিটকে বেরিয়ে আসে, যারা বেরিয়ে আসে তাদেরকে বলে সেকেন্ডারি এমিশন ইলেকট্রনস। এই ইলেকট্রনগুলো যদি সিআরটির ভেতরে ঘুরঘুর করতে থাকে, তাহলে অরিজিনাল যে ইলেকট্রন গান, মানে ইলেকট্রন বিম, তার মোশনটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেটা আমরা চাই না। তাই ছিটকে আসা ইলেকট্রন বা সেকেন্ডারি এমিশন ইলেকট্রনগুলোকে কালেক্ট করতে হবে, গার্বেজ, নোংরা কালেক্ট করা, আবর্জনা ফেলা। তা এদেরকে ট্র্যাপ করা হয় কিভাবে? একটা গ্রাফাইটকে জলের মধ্যে দিয়ে একটা লেয়ার ফর্ম করা হয়, যেটাকে বলে অ্যাকুয়াস সলিউশন অফ গ্রাফাইট, সংক্ষিপ্ত নাম অ্যাকুয়াডাক। এই লেয়ারটা ইলেকট্রনগুলোকে ট্র্যাপ করে নেয়।
কেন ট্র্যাপ করে? শুধু শুধু কেন ট্র্যাপ করতে যাবে? অ্যাকচুয়ালি যেটা হয়, এই যে গাটা আছে, এই গাটাতে ওই অ্যাকোয়াডাক সলিউশনটা প্রলেপ দেওয়া থাকে এবং এই যে এই গাতে পজিটিভ পোটেনশিয়াল অলরেডি অ্যাপ্লাই করা থাকে, সো দ্যাট যাতে ওরা ওই এক্সট্রা ইলেকট্রনগুলোকে সহজেই ক্যাপচার করতে পারে। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকোয়াড্যাক, এইটা যেটার গায়ে পজিটিভ পোটেনশিয়াল দেওয়া থাকে। ইট ইজ কানেক্টেড টু সেকেন্ড অ্যানোড আর কি। আচ্ছা, নাও দ্য টাইপ অফ ফসফর ইউজড ডিটারমাইন্স দ্য কালার অফ দ্য লাইট স্পট। এই সবুজ রং বা নীলচে সবুজ, এটা ওই ফসফরের নেচারের উপর ডিপেন্ড করে। ব্রাইটেস্ট অ্যাভেলেবল ফসফর আইসোটোপ P31, it produces yellow green light যার রিলেটিভ লুমিনেন্স 99.99%, which is very good. সো সাধারণত P31 মেটেরিয়ালটাই ইউজ করা হয় অ্যাজ এ ওই ইয়ে। নেক্সট হচ্ছে টাইম বেস জেনারেটর, সটুথ ভোল্টেজ, এরকমও হয়, আবার অনেক সময় এখানে যেমন দেখানো আছে। তবে এই বাঁকানোটা খুব কমই বাঁকানো থাকবে, মানে যতক্ষণ ধরে উঠলো ততক্ষণ ধরেই যদি নামে তাহলে তো উল্টো পাল্টা হয়ে যাবে। তাই এই সময়টা অনেকক্ষণ ধরে হয়, কিন্তু এটা চটপট। আইডিয়াল সিচুয়েশনে এটা সোজা না। ঠিক আছে, আচ্ছা এবার সিআরও অনেক রকমের হয়। আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা পিওরলি অ্যানালগ সিআরও। এছাড়া ডিজিটাল সিআরও হয়। ডিজিটাল সিআরওর মেকানিজম কিন্তু পুরো আলাদা। ডিজিটাল সিআরওর মেকানিজমের সঙ্গে অনেকটা মোবাইলে ছবি তোলার মিল আছে, মানে পিক্সেল প্লটিং হয় আর ডিজিটাল সিআরওতে। ডিজিটাল সিআরওর কিন্তু মেকানিজমটা পুরো আলাদা, মানে যেমন ভাবে আমরা মোবাইলে ছবি তুলি, পিক্সেলে ডেটা কালেকশন হয়, ডিজিটাল সিআরওটা সেভাবেই কাজ করে। তো যাই হোক, হোয়াট এভার, অ্যানালগ সিআরওটাই তোদের সিলেবাসে আছে। ডিজিটাল সিআরওর মেকানিজম অনেকটাই আলাদা। আচ্ছা আমি একবার দেখে নেব ডিজিটাল সিআরওটা আছে কিনা সিলেবাসে, তাহলে সেটা পরে কোনো ক্লাসে ডিসকাস করব। আর ডুয়াল বিম সিআরওটা হচ্ছে, আমরা যে সিআরওটা বেসিক মেকানিজম ডিসকাস করেছি ওটা ওই ডুয়াল বিম সিআরওই, কারণ ওখানে মানে সামটাইমস ইট ইজ পসিবল। ডুয়াল বিম সিআরও মানে যেই সিআরও একসঙ্গে দুটো ওয়েভকে দেখাতে পারে। তো ডুয়াল বিম সিআরওর ক্ষেত্রে কি হবে, সবকিছু ডাবল ডাবল থাকতে হবে, দুটো ইলেকট্রন বিম থাকতে হবে, দুটো ভার্টিক্যাল প্লেট থাকতে হবে। ঠিক আছে, মানে একটা সিআরও সিঙ্গেল স্ক্রিনে আমি যদি দুটো ওয়েভ দেখতে পাই তাহলে সেটাকে বলে ডুয়াল বিম সিআরও। ঠিক আছে, আচ্ছা রিফ্লেকশন সেনসিটিভিটি, ওকে এই রেস্ট ইজ নট রিকোয়ার্ড, জাস্ট দ্য মেকানিজম অফ সিআরও। ঠিক আছে, সো দিস কমপ্লিটস আওয়ার ডিসকাশন অন সিআরও। আর ডিজিটাল সিআরও অর্থাৎ ডিজিটাল সিআরওর নাম হচ্ছে ডিএসও, ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। ঠিক আছে, কিন্তু এটা সিলেবাসে আছে কিনা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ওটা আমি একবার দেখে নেব। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিএসওর মেকানিজম ডিসকাস করব। ঠিক আছে, আর এই মেটেরিয়ালটা তো আমি অলরেডি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এখান থেকে পড়ে নিস। আর যে কোনো ইলেকট্রনিক্সের বইতেও সিআরও খুব ভালোভাবে থাকে, রক্ষিতে আছে, খুব ভালো আছে রক্ষিতে। ঠিক আছে তাহলে